হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আজকে কিন্তু আমরা দেখো ডাব্লিউবিপি এসআই এর যে প্রিপারেশন স্ট্র্যাটেজি সেটা নিয়ে একটু আলোচনা করব, মানে কিভাবে তোমরা প্রিপারেশনটাকে শুরু করবে। ঠিক আছে, দেখো তোমরা যদি মনে করো যে এসআই বা পুলিশ লাইনে যাবে, তো এই ব্যাপারগুলো যা যা আজকে বলবো, যেগুলো তোমাদের পড়তে হবে, সেগুলো কিন্তু সমস্ত কিছুর জন্যই কিন্তু লাগবে। তো দেখো কি কি আলোচনা করব। হাউ টু স্টার্ট, কিভাবে তোমরা শুরু করবে। ঠিক আছে, শুরু করতে গেলে তোমাদের বেসিক যে জিনিসগুলো জানা দরকার সেটা কি, একটা হলো এক্সাম প্যাটার্ন, কিভাবে এক্সামটা হয় সেটা কিন্তু তোমাদেরকে জানতে হবে। ঠিক আছে, নেক্সট কি জানতে হবে, সিলেবাস। এটা সব থেকে গুরুত্বপূর্ণ যে সিলেবাস, আমাকে কি পড়তে হবে, কোনগুলো আমি পড়বো কোনগুলো আমি পড়বো না, এই ব্যাপারটার মধ্যে কিন্তু পার্থক্যটা সবার আগে করতে হবে। ঠিক আছে, তো এক্সাম প্যাটার্ন, সিলেবাস, এই বিষয়গুলো কিন্তু তোমাদের জানতে হবে। তো এবার আমি ক্লাসটা শুরু করব। তো ক্লাসটা শুরু করার আগে বলে রাখি, যখনই তোমরা এসআই এর জন্য প্রিপারেশন শুরু করছো, ঠিক আছে, প্রিলিমসের সাথে সাথে কিন্তু তোমাদের মেইনসের জন্য কিন্তু পড়তে হবে। কেন? কারণ প্রিলিমসের রেজাল্ট বেরোনো, সমস্ত কিছু প্রসেসিং হবে, পিএমটি পিইটি এগুলো হবে, হওয়ার পরে তুমি মেইনসের প্রিপারেশনের জন্য কিন্তু অতটা সময় তখন পাবে না। এতে কি হবে, তুমি ধরো ডেসক্রিপটিভ বাংলা, ইংলিশ, এগুলো তোমাকে কি অনেক লেখা প্র্যাকটিস করতে হবে। সেটা কি শুরুর থেকেই অল্প 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 করে যদি তুমি করো, তাহলে তোমার অনেক হেল্প হবে। তো ক্লাসে যাব, ক্লাসে যাওয়ার আগে বলে রাখি, ডাব্লিউপি এসআই মেইনস, কেপিএসআই অ্যান্ড সার্জেন্ট মেইনস, ডেসক্রিপটিভ বেঙ্গলি ইংলিশ যেগুলোতে আসে, তোমাদের কিন্তু অনলাইন ব্যাচ রয়েছে। ঠিক আছে, অনলাইন ব্যাচ দেখো, দেখতে পাচ্ছ, সপ্তাহে 2 দিন এক্সাম উইথ পেপার চেকিং ফেসিলিটি কিন্তু তোমরা পেয়ে যাবে। পেপার 2 দেখো, ইংলিশ ফুল মার্কস তোমাদের কত থাকে, 50 থাকে। ঠিক আছে, কি কি পাবে, রিপোর্ট পাবে 100 থেকে 120টা শব্দের মধ্যে 100+ রিপোর্ট পেয়ে যাবে, মিনিমাম 100+ পেয়ে যাবে। প্রেসি দেখো, পিকে দে সরকারের এক্সারসাইজের সলভড প্রেসি কিন্তু পেয়ে যাবে, এবং এক্সট্রা আরো 150টা দেওয়া হবে যাতে তোমরা প্র্যাকটিস করতে পারো। ট্রান্সলেশন পিকে দে সরকারের দেওয়া হবে, এক্সারসাইজের সলিউশন আরো এক্সট্রা 250টা পেয়ে যাবে যাতে তোমরা প্র্যাকটিস করতে পারো। আর এই পিকে দে সরকার থেকে কিন্তু হুবহু কমন চলে আসে পরীক্ষায়। ঠিক আছে, গ্রামারে দেখো, হোমোনিম পেয়ে যাবে 400+, সিনোনিম পেয়ে যাবে 700+, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন পেয়ে যাবে 500+। যারা এই ক্লাসটা জয়েন করতে চাইছো, তোমরা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ 7384504759, এই নাম্বারে যোগাযোগ করতে পারো। এবার বাংলায় কি পাবে দেখো, বাংলাতে হলো মানে নেক্সট মেইনস এক্সাম পর্যন্ত আপডেট পাবে, বলতে আমরা এখানে এটাই বোঝাতে চেয়েছি, রিপোর্ট একদম মেইনস এক্সাম পর্যন্ত আপডেটেড রিপোর্ট তোমাদের প্রোভাইড করা হবে। ঠিক আছে, পেপার 3 দেখো, বেঙ্গলি ফুল মার্কস 50, বঙ্গানুবাদ পেয়ে যাবে 250টি, সমাধান সহ পিডিএফ পেয়ে যাবে, আর প্রতিবেদন পেয়ে যাবে 100টি। ঠিক আছে, এখানে কিন্তু 250 থেকে 280 হয়ে গেছে না, তোমাদের 200 শব্দের মধ্যে মোটামুটি লিখতে হয়, তো বড় করেই পাবে, 250টা শব্দ পড়লে লেখার সময় ওটা এমনিই কমে যাবে। ঠিক আছে, আচ্ছা, প্রতিবেদন রচনা আর লাস্ট 20 ইয়ার্স এর প্রিভিয়াস ইয়ারের সলিউশন কিন্তু তোমরা পেয়ে যাবে বাংলা এবং ইংলিশে। ঠিক আছে, এটা গেল বাংলা ইংলিশ। আর একটা মেইন পার্ট যেটা আসে সেটা হলো জিএস পার্ট। জিএস এও কিন্তু তোমাদের ডেসক্রিপটিভ ভাবে লিখতে হয়, শর্ট শর্ট প্রশ্ন আসে কিন্তু লেখা, এমসিকিউ না। তো জিএস এর নোটসের যদি তোমাদের প্রয়োজন হয়, তোমরা কিন্তু এই নাম্বারে যোগাযোগ করতে পারো। অলরেডি কিন্তু আমরা মিসেলেনিয়াস জিএস এর নোটস প্রোভাইড করছি। এবার মিসেলেনিয়াস জিএস আর এই জিএস এর মধ্যে অনেক পার্থক্য রয়েছে। ঠিক আছে, তোমাদের কিন্তু এই নোটটা সম্পূর্ণ আলাদাভাবে একদম টপিক ওয়াইজ কিন্তু এগুলো প্রোভাইড করা হবে। ঠিক আছে, তো এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু তোমরা ডিটেলসটা জেনে নিতে পারো। এবারে আমরা চলে আসছি মূল আলোচনায়, সেটা হলো এক্সাম প্যাটার্ন। প্রথমে আমরা দেখবো হলো এক্সাম প্যাটার্ন। তো তোমাদের কিন্তু হয় প্রথমে ধরো প্রিলিমিনারি, ঠিক আছে, স্টেপ বাই স্টেপ আমরা যাব। প্রিলিমসে দেখো তোমাদের হবে ওএমআর বেসড এমসিকিউ টাইপ। ঠিক আছে, এমসিকিউ কোশ্চেন হবে। নেক্সট দেখো 100 কোশ্চেন্স ওর্থ 200 মার্কস, 100টা কোশ্চেন থাকবে, এক একটাতে 2 নাম্বার করে, টোটাল 200 নাম্বারের পরীক্ষা হবে। ডিউরেশন কত থাকবে, 90 মিনিট। ঠিক আছে, 90 মিনিট কিন্তু তোমরা এখানে টাইম পাবে। এভরি কারেক্ট অ্যান্সার 2 মার্কস, যেটা বললাম 100 গুণ 2 200, প্রত্যেকটা সঠিক উত্তরের জন্য তুমি 2 নাম্বার করে পাবে। কিন্তু যদি ইনকারেক্ট অ্যান্সার হয় তাহলে কিন্তু ডিডাকশন মানে কাটবে কত, 0.025 মার্কস। ঠিক আছে, ভুল উত্তরের জন্য 0.025 মার্কস কিন্তু কাটা যাবে। নো নেগেটিভ মার্কিং ফর দি কোশ্চেন্স দ্যাট আর লেফট আনঅ্যাটেম্পটেড। হ্যাঁ, যদি তুমি কোনো প্রশ্নের উত্তর তুমি ছেড়ে আসলে, তুমি করলে না, ঠিক আছে, তো সেটা কি হবে, সেটার জন্য কিন্তু কোনো রকম কোনো নেগেটিভ মার্কিং হবে না। কিন্তু যদি তুমি ঠিক করো 2 নাম্বার পাবে, ভুল করলে তোমার ওই 2 তো গেলই,
তার সাথে কিন্তু আরো 0.25 তুমি কিন্তু কমে যাচ্ছে, তোমার নাম্বার কিন্তু ওখান থেকে কমে যাচ্ছে। ঠিক আছে, ধরো তুমি দুটো প্রশ্নের অ্যান্সার করলে তুমি কত পাবে? 2 দুগুণে 4 নাম্বার পাওয়ার কথা। বা দুটোর মধ্যে যদি একটা ভুল করো তাহলে কি তোমার 2 নাম্বার কাটা যাবে? না, 2 নাম্বার তো কাটা গেলই, মানে থাকলো 2। ওই 2 এর থেকে আরো 0.25 কাটা যাবে, মানে 1.75 কিন্তু তোমার নাম্বার হবে। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট, এই জন্য একটা জিনিস সবসময় চেষ্টা করবে, পরীক্ষায় যত কম নেগেটিভ মার্কিং করবে তোমার কিন্তু তত স্কোর হবে। এটা বলতে পারো একটা মানে এক্সামের ওএমআর বেসড এমসিকিউ এক্সামের একটা ট্রিক্স বা স্ট্র্যাটেজি বলতে পারো, যে যত কম ভুল করবে তত তোমার স্কোর হাই হওয়ার জায়গা হবে। কারণ তুমি যখনই ভুল করবে তোমার মেইন জায়গা থেকে তো নাম্বার কমছে, সাথে আরো নাম্বার কমে যাবে। ঠিক আছে, যেগুলো ঠিক করেছো সেখান থেকেও নাম্বার তোমার কমে যাচ্ছে। আচ্ছা, এবার দেখো প্রিলিমিনারি এক্সামে কি কি থাকছে। থাকছে জেনারেল স্টাডিজ, লজিক্যাল অ্যান্ড অ্যানালিটিক্যাল রিজনিং, আর হলো অ্যারিথমেটিক। ঠিক আছে, এই পার্টটা খুব ভালো করে পড়বে। এমসিকিউ পড়বে মানে কি শুধু এমসিকিউ প্যাটার্নের জন্যই পড়বে? না, একদমই কিন্তু সেটা করবে না। তাহলে কি তোমাদের মেইনসে গিয়ে আবার নতুন করে পড়তে হবে। যখনই পড়বে, দেখো ডেসক্রিপটিভ যদি তুমি একটা বিষয় থেকে জানো, তোমার কিন্তু সেখান থেকে যে কোনো শর্ট প্রশ্ন আমি ধরি না কেন তুমি বলতে পারবে। ধরো একটা বইয়ের একটা পেজ, একটা হিস্ট্রির একটা পাতা, আমি তোমাকে বললাম এই পাতাটা খুব ভালো করে তুমি পড়ো, তুমি খুব ভালো করে পড়লে। এবার আমি যদি তোমাকে ওখান থেকে একটা 2 নম্বরের প্রশ্ন ধরি, তুমি বলতে পারবে। একটা যদি 5 নম্বরের প্রশ্ন লিখতে বলি বা ওই পাতাটাই যদি বলি শর্ট করে তোমার মতো করে তুমি লিখতে পারবে। এবার ওখান থেকে যদি তোমাকে আমি 3টে শর্ট কোশ্চেন ধরি, তুমি নিশ্চয়ই উত্তর বলতে পারবে, কারণ তুমি খুব ভালো করে পড়েছো। এবার কেন বললাম ভালো করে পড়তে হবে? কারণ এই যে সিলেবাসটা দেখছো না, এই পুরো সিলেবাসটার ওপরে কিন্তু তোমাদের মেইনসের একটা পেপার আসে, জিএস, রিজনিং আর হলো অ্যারিথমেটিক। তো যখনই এটা শিখবে তখন একবারে বড় করে ভালো করে শেখো। ম্যাথের ক্ষেত্রে কি, ম্যাথের ক্ষেত্রে যেই অঙ্কটা তুমি শর্ট ট্রিকে শিখছো তার সাথে সাথে সেই অঙ্কটার বড় ট্রিক সঙ্গে সঙ্গে শিখে নাও। এতে কি হবে, তোমার কিন্তু নতুন করে আবার শিখতে হবে না। ঠিক আছে, জিএস এর ক্ষেত্রেও তাই। জিএস এর ক্ষেত্রে দেখো তুমি যখন পড়ছো ইন ডিটেলসে পড়ো। ধরো তুমি কার্যক্ষমতা শক্তি পড়ছো ভৌত বিজ্ঞানে, কার্যক্ষমতা শক্তির চ্যাপ্টারটা ইন ডিটেলসে ভালো করে পড়ো, যেন ওখান থেকে শর্ট ব্রড যে প্রশ্নই আসুক তুমি লিখতে পারো। কেন, নাহলে তুমি যদি শুধু শর্ট গুলো পড়ার চেষ্টা করো, তোমাকে মেইনসের জন্য আবার চ্যাপ্টারটা কিন্তু ভালো করে পড়তে হবে। তো পড়তে যখন আমাকে হবে, আমি একবারে প্রথম দিয়ে ভালো করে পড়ি, এইটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, জিএস। আর এই জিএস এরই যেটা বললাম, তোমাদেরকে নোটস প্রোভাইড করা হবে। প্রচুর চ্যাপ্টার রয়েছে, প্রচুর কিছু একদম চ্যাপ্টার ধরে ধরে কিন্তু তোমরা এগুলোর নোটস পেয়ে যাবে। ঠিক আছে, ওখান থেকে কিরকম ধরনের প্রশ্ন আসতে পারে সমস্ত কিছু ভাবে গাইড পেয়ে যাবে। আচ্ছা, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট পিএমটি অ্যান্ড ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট পিইটি, মানে প্রিলিমস পাস করার পরে তোমার এটা হবে। ঠিক আছে, বলছে ক্যান্ডিডেটস হু কোয়ালিফাই ইন দ্য প্রিলিমিনারি এক্সামিনেশন আন্ডারগো পিএমটি হাইট ওয়েট চেস্ট মেজারমেন্ট ফলোড বাই পিইটি ফিজিক্যাল এন্ডিউরেন্স টেস্ট। প্রিলিমস পাস করলে তোমার এটা হবে। Only candidates clearing both PMT and PET proceed to the next stage, the final combined কম্পিটিটিভ এক্সামিনেশন, মানে যেটাকে আমরা বলছি মেইনস এক্সামিনেশন। এবারে একটা গুরুত্বপূর্ণ টিপস তোমাদের জন্য, যারা তোমরা পুলিশের লাইনে যাবে ভাবছো, এসআই হোক কনস্টেবল হোক, যেদিন থেকে চিন্তা করছো সেই দিন থেকে মাঠ প্র্যাকটিস করো। কারণ যখনই প্রিলিমসের রেজাল্টটা দেয়, রেজাল্ট দেওয়ার পরে এই যে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট আর ফিজিক্যাল এফিসিয়েন্সি, মানে দৌড়ানোর যে এগুলো থাকে আর কি, এই সময়ের মধ্যে তোমাকে এতটা 800 মিটার 1000 মিটার দৌড়াতে হবে, সময় পাবে তুমি একদম কম, হয়তো 15 দিন 20 দিন 30 দিন এরকম সময় পাবে। তো যাদের দৌড়ানো অভ্যাস নেই তাদের পক্ষে কিন্তু ওই 15 দিনে ওই টার্গেটটা অ্যাচিভ করাটা সম্ভব না। তো যেদিন থেকে তুমি ডিসাইডেড থাকছো না আমি এসআই এর জন্যই টার্গেট নিচ্ছি, সেদিন থেকে তুমি মাঠে যাও, মাঠটা কিন্তু রেগুলার মানে কভার করার চেষ্টা করো। ঠিক আছে, যেমন বললাম প্রিলিমস পড়তে পড়তে মেইনসের জন্য পড়তে হবে, ইন ডিটেলসে পড়ো যেন মেইনসের জন্য আলাদা করে নতুন করে পড়তে না হয়। তেমনি এই প্রিলিমসের প্রিপারেশনের দিন থেকেই তুমি কিন্তু এই মাঠের যাওয়াটার কিন্তু প্র্যাকটিস করো। ঠিক আছে, এবার এটা কি হবে, কারণ যখন তুমি প্রিলিমসটা মেইনসের মতো করে পড়বে তুমি প্রিলিমস পাস করবেই করবে, কারণ তুমি ইন ডিটেলসে পড়ছো, তোমার ভেতর থেকে যেখান থেকে খুশি প্রশ্ন দেখ তুমি কিন্তু অ্যান্সার করতে পারবে। চলো নেক্সট বলেছে মেইনস এক্সাম। দেখো মেইনস এক্সামে কি বলা হয়েছে, দ্য এক্সাম ইজ হেল্ড অন দ্য সেম ডে অ্যাট সিলেক্টেড সেন্টার, যে সেন্টারে তোমার পড়েছে ওই সেন্টারে একই দিনে হবে। ইন ইংলিশ, বেঙ্গলি অ্যান্ড নেপালি, ক্যান্ডিডেটস মাস্ট অ্যান্সার ইন ওয়ান ল্যাঙ্গুয়েজ থ্রু আউট। যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে তোমাকে দিতে হবে, হয় ইংলিশ নাহলে বেঙ্গলি। ঠিক আছে, নেপালিতে আমি আসছি না। The West Bengal Police Recruitment Board sets qualifying marks for each paper and the aggregate.
এবারে দেখো, যেটা তোমাদেরকে বললাম না, জেনারেল স্টাডিজ অ্যান্ড অ্যারিথমেটিক রিজনিং, এখান থেকে দেখো 100 নাম্বারের প্রশ্ন, মানে যেটা তোমরা প্রিলিমস দিয়েছো 100, সেই 100 নাম্বারের কিন্তু ডেসক্রিপটিভ প্যাটার্ন আসছে মেইনস এর ক্ষেত্রে। টাইম থাকছে কিন্তু 2 ঘন্টা, ঠিক আছে? এর মধ্যে তুমি জিএস পাচ্ছ, অ্যারিথমেটিক পাচ্ছ, রিজনিং পাচ্ছ। যেটা তোমরা জিএস, অ্যারিথমেটিক, রিজনিং, ঠিক আছে, 25 25 25 50 টোটাল 100 মার্কসের যেটা প্রিলিমস দিয়েছো, সেই 100 মার্কসেরই কিন্তু তোমরা মেইনস দেবে কিন্তু ডেসক্রিপটিভ প্যাটার্নে। এই একটা কারণেই আমি তোমাদের বলেছি যখনই যেটা করবে ইন ডিটেলসে খুব ভালো করে করো। পেপার 2 কি থাকছে? ইংলিশ থাকছে 50 মার্কস, এটাতে সময় পাচ্ছ তোমরা 1 ঘন্টা। আর পেপার 3 তে থাকছে হলো বেঙ্গলি, এটাতেও 50 মার্কস থাকছে, সময় পাচ্ছ 1 ঘন্টা, টোটাল 4 ঘন্টা। পুরো এক্সামটা কিন্তু একই দিনে হচ্ছে, 4 ঘন্টার এক্সাম। আচ্ছা, এবারে দেখো, যখন তুমি মেইনস পাস করে গেলে এরপরে তোমার কি আসবে? পার্সোনালিটি টেস্ট, ঠিক আছে, মানে ইন্টারভিউ। বলছে মেরিট বেসড ক্যান্ডিডেটস ফ্রম দি ফাইনাল কম্বাইন্ড কম্পিটিটিভ এক্সামিনেশন আর ইনভাইটেড টু আ পার্সোনালিটি টেস্ট। দ্য মিনিমাম পাসিং মার্কস ইজ 8। এটা মনে রাখতে হবে, যার জন্য আমি হাইলাইট করেছি যে মিনিমাম তোমাকে এখানে 8 পেতে হবে। অ্যান্ড ক্যান্ডিডেটস ফেইলিং টু মিট দিস ক্রাইটেরিয়া আর ডিসকোয়ালিফাইড রিগার্ডলেস অফ দেয়ার এক্সাম স্কোর। যদি তুমি এটা না পাও তাহলে কিন্তু তোমাকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হবে। আর 8-এর ওপরে 9 পাও, 10 পাও, যা পাও সেটা তোমার মেইনসের সঙ্গে কিন্তু যোগ হবে। ফাইনাল মেরিট লিস্ট, যেটার উপরে বেস করে তুমি তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন, তোমার জবটা কনফার্ম হবে। ফাইনাল মেরিট লিস্ট কনসিডার্স মার্কস ফ্রম অল 3 পেপার্স আন্ডার দি ফাইনাল কম্বাইন্ড কম্পিটিটিভ এক্সামিনেশন। মানে মেইনসে তুমি যে মার্কসটা পেলে সমস্ত পেপার নিয়ে, ইংলিশ, বাংলা, তারপরে জিএস, অ্যারিথমেটিক, সমস্ত পেপার নিয়ে যেটা পেলে সেটারটা যোগ হবে। তার সাথে কি যোগ হবে? পার্সোনালিটি টেস্টের যে নাম্বারটা সেটা যোগ হবে। এই দুটো যোগ হবে, যোগ হয়ে তোমার ফাইনাল যে মেরিট লিস্ট সেটা কিন্তু তৈরি হবে, যেটার উপর তোমার কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। আশা করি বুঝতে পেরেছো। যদি কোথাও কারো কোনো রকম কোনো ডাউটস থাকে তোমরা কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো, ঠিক আছে? চলো, ডব্লিউবিপি এসআই এর, আচ্ছা এটা 2024 সিলেবাসটা আমরা দেখবো। সিলেবাস তো একই থাকবে। প্রিলিমিনারি এক্সামিনেশন পেপার 1 অ্যান্ড পেপার 1 অফ দ্য ফাইনাল কম্বাইন্ড কম্পিটিটিভ এক্সামিনেশন। এই একটা কারণেই আমি তোমাদের বলেছি যখনই পড়বে মেইনসের মতো করে পড়ো, ইন ডিটেলসে পড়ো। শুধু শর্ট পড়লাম, শুধু এমসিকিউ পড়লাম, এরকম কিন্তু করো না। মানে বাজার চলতে একটা বই তুমি তুলে নিলে, ওখান থেকে এমসিকিউ প্র্যাকটিস করলে, করে পরীক্ষা দিতে চলে গেলে কি লাভ হবে? মেইনসে গিয়ে তো আটকে যাবে। তো যখনই পড়বে একদম মেইনসের মতো করে পড়ো। এটা কিন্তু সব জায়গায় একই রুল। যারা ডব্লিউবিসিএস এর প্রিপারেশন করে তারাও কিন্তু যখনই প্রিপারেশন করে মেইনসের মতো করেই প্রিপারেশন করে, অটোমেটিক প্রিলিমস হয়ে যায়, প্রিলিমস অটোমেটিক হয়ে যায়, ঠিক আছে? দেখো জেনারেল স্টাডিজ, জেনারেল স্টাডিজে কি বলেছে, কি কি থাকছে? আর এখানে থাকছে লজিক্যাল, অ্যানালিটিক্যাল, রিজনিং, অ্যারিথমেটিক। আচ্ছা, পেপার 2 তে তোমাদের কি থাকছে? পেপার 2 তে থাকছে হলো মানে ইংলিশ, যেটা আর কি রিপোর্ট থাকবে, যেখানে তোমার পয়েন্ট দিয়ে দেবে, পয়েন্টগুলোর উপর বেস করে কিন্তু তোমাকে লিখতে হবে, কোনো পয়েন্ট বাদ দেবে না, প্রত্যেকটা পয়েন্টের জন্য ইন্ডিভিজুয়াল মার্কস থাকে। ট্রান্সলেশন থাকবে, সামারাইজ মানে প্রেসি লেখা থাকবে, আর হলো কারেক্টিং সেন্টেন্সেস ইউজিং সিনোনিম, অ্যান্টোনিম অ্যান্ড আদার ল্যাঙ্গুয়েজ স্কিল, যেখানে তোমাদের হোমোনিম, সিনোনিম, অ্যান্টোনিম এগুলো কিন্তু দেয়, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দেয়, ঠিক আছে, ইংলিশে। বাংলাতে দেখো, বাংলাতেও তোমাদের রিপোর্ট মানে বাংলা প্রতিবেদন আসে, ঠিক আছে, পয়েন্ট দেওয়া থাকে। ট্রান্সলেশন আসে, ট্রান্সলেশনে কিন্তু 20 মার্কস থাকে। ট্রান্সলেশনটা মানে বুঝতে পারছো, 20 নাম্বার, 50-এর মধ্যে 20 নাম্বারই কিন্তু তোমাদের ট্রান্সলেশন থাকে। আর অনেক সময়ই দেখা যায় এই ট্রান্সলেশনটা কিন্তু এই পিকে দে সরকার থেকে তুলে দেয়, একদম হুবহু যেরকম আছে, তোমরা একটু প্রিভিয়াস ইয়ার ঘাটলেই দেখতে পাবে, পিকে দে সরকার একদম যা আছে সেটাই তুলে দেয়। আর এই পিকে দে সরকারেরই কিন্তু 112টা মতো ট্রান্সলেশন রয়েছে, সমস্তটার সলিউশন কিন্তু তোমরা পেয়ে যাবে। ইংলিশের ক্ষেত্রেও তাই, প্রেসি যেরকম আছে ঠিক সেরকম তুলে দেয়, ঠিক আছে? তো এই ইংলিশের ক্ষেত্রেও কিন্তু তোমরা যেরকম রয়েছে, হ্যাঁ, এক্সারসাইজে 100টা মতো প্রেসি রয়েছে, সমস্তটার কিন্তু তোমরা সলিউশন পেয়ে যাবে। চলো, এবারে আমরা ইন ডিটেলস সিলেবাসটা দেখবো। দেখো জেনারেল স্টাডিজ এর মধ্যে তোমরা কি কি পড়বে? পলিটি, ঠিক আছে, সায়েন্স, ইকোনমিক্স, সায়েন্সের মধ্যে ধরো ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, তারপরে কারেন্ট ইভেন্ট, ইনভেনশন অ্যান্ড ডিসকভারিজ, ইকোনমিক্স, হিস্ট্রি, জিওগ্রাফি, কালচার অ্যান্ড আর্ট, ঠিক আছে, কারেন্ট ইভেন্ট, কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিক জিকে, মানে যা যা জিএস এ যা যা পড়তে হয়। জিএস এ তো পার্টিকুলার কোনো সিলেবাস হয় না, জিএস এ তোমাকে এভরিথিং পড়তে হবে, সমস্ত কিছু কিন্তু পড়তে হবে।
নেক্সট আসছে লজিক্যাল অ্যান্ড অ্যানালিটিক্যাল রিজনিং এর মধ্যে তুমি কোন কোন পার্টগুলো করবে দেখো, স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশন, নেটওয়ার্ক অ্যান্ড ডাইরেকশনস, সিমিলারিটিস অ্যান্ড ডিফারেন্সেস, তারপরে হলো সিম্যান্টিক অ্যানালজি, রিলেশনশিপ কনসেপ্ট, অর্ডারিং অ্যান্ড সিকোয়েন্সিং, স্পেস ভিজুয়ালাইজেশন, কোডিং ডিকোডিং, ক্লাসিফিকেশন, এমবেডেড ফিগার। ঠিক আছে, লজিক্যাল রিজনিং এ কিন্তু তোমাদের এই জিনিসগুলো করতে হবে। ঠিক আছে, দেখো অ্যারিথমেটিক, অ্যারিথমেটিকে কোন কোন জিনিসগুলো, রেশিও, প্রপোর্শন, টাইম অ্যান্ড ডিস্টেন্স, লিনিয়ার ইকুয়েশন, টেবিলস অ্যান্ড গ্রাফস, প্রফিট লস, পলিগন, ডেসিমেল, ফ্র্যাকশন, পার্সেন্টেজ, স্কোয়ার রুট, টাইম অ্যান্ড ওয়ার্ক, ট্রিগোনোমেট্রি, আইডেন্টিটিস, এগুলো কিন্তু করতে হবে অ্যারিথমেটিক। ইংলিশের ক্ষেত্রে দেখো ভোকাবুলারি, গ্রামার, ইডিয়াম, সেন্টেন্স স্ট্রাকচারিং, কারেক্ট ইউজ অফ ল্যাঙ্গুয়েজ, তারপরে হলো ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ, ভোকাবুলারি, গ্রামার, ইডিয়াম, তারপরে হলো ওই গ্রামারের যে পোর্শন গুলো, ইংলিশ তো বলেই দিলাম ইংলিশ বাংলায় কি কি আছে, তো এইগুলো কিন্তু তোমাদেরকে করতে হবে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছো, সিলেবাস সম্বন্ধেও ধারণা হয়েছে, তোমাদের এক্সাম প্যাটার্নটা সম্বন্ধেও আশা করি বুঝতে পেরেছো। এবার কিভাবে তোমরা স্টাডি রুটিন সেট করবে, কিভাবে টাইম টেবিল সেট করবে, কোন সাবজেক্টটা কখন পড়লে বা কিভাবে পড়লে ভালো হয়, এগুলোর উপর আমি আলাদা একবার ভিডিও নিয়ে আসবো। কোন কোন বইগুলোকে ফলো করবে সেটার উপরেও কিন্তু আমি আলাদা ক্লাস নিয়ে আসবো। ঠিক আছে, তো আজকের মতো এখানে শেষ করছি, নেক্সট ক্লাসে আবার দেখা হবে, কথা হবে। আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ বলার আগে আরেকটা কথা বলি, তোমরা অপেক্ষায় থাকো, যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখো, কারণ তোমাদের এই যে জিএস পেপারের ডেসক্রিপটিভের ক্লাস কিন্তু ইউটিউবে আসতে চলেছে, আর নোটস তো তোমরা ক্লাসে পেয়ে যাবে, অনলাইন ক্লাসে পেয়ে যাবে, আর ইউটিউবেও কিন্তু তোমাদের এটার উপর ক্লাস আসতে চলেছে। তো বেল বাটন অবশ্যই প্রেস করে রাখো, যখনই ক্লাস আসবে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে। তো আজকের মতো এইটুকুই, থ্যাংক ইউ।